সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। বলো সবাই কেমন আছো? সবাই কেমন আছো বলো। আজকে গত ক্লাসে তো সাউন্ডে একটু মেবি প্রবলেম হয়েছিল, তো আজকে সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানিয়ে দাও। হ্যাঁ, সবাইকে সালাম, সবাইকে নমস্কার। ওকে, আজকে ক্লিয়ার আছে। ওকে, তাহলে তোমরা অপার ভাইয়ের একটা ক্লাস করে ফেলছো মাঝখানে, তাই না? তোমাদের অপার ভাইয়া গতিবিদ্যার ক্লাস শুরু করে দিয়েছে, তাই তো? আর আমরা প্রথম অধ্যায়ের ভৌত জগৎ পড়তেছিলাম। তো গতিবিদ্যা অধ্যায়টা এটা তো তোমাদের 9-10-এ পড়া অধ্যায়, তো এটাতে তো খুবই মজা পাইতেছে আশা করি। 9-10-এও আমরা গতিবিদ্যা পড়ছি, আর এখানেও গতিবিদ্যা আছে। তো 9-10-এর সাথে অনেকটা মিল আছে। সো তোমাদের অপার ভাইয়ার গতিবিদ্যা পড়াচ্ছে, আর আমরা পড়ছি এখানে, আমি পড়াচ্ছি ভৌত জগৎ। ওকে, তাহলে আজকে সাউন্ড ক্লিয়ার আছে আশা করি। ঠিক আছে, আশা করি সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ। তো তোমাদের গত ক্লাসে কয়েকটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, এই হোমওয়ার্কগুলো তোমাদের একটু চেষ্টা করতে বলা হয়েছিল। তো যারা যারা চেষ্টা করছো তাদেরকে স্পেশাল থ্যাঙ্কস। ঠিক আছে, আর যারা চেষ্টা করো নাই, তারা যারা চেষ্টা করছে তাদের থেকে মনে করো কিছুটা হইলেও পিছাই গেছো। এই যে প্রত্যেক দিন ধরো একটু একটু করে তুমি পিছাই যাবা। ঠিক আছে, আর কেউ কেউ প্রত্যেক দিন ধরো একটু একটু করে আগায় যাবে। তো এটাই হচ্ছে এই আগানো আর পিছানো। এখন তুমি আমার সামনে তো নাই, মানে ভার্চুয়ালি তুমি ক্যামেরার পিছনে আসো। তো এখন তুমি নিজেকে যাচাই করে দেখো তুমি আগানো আছো নাকি পিছানো আছো। হোমওয়ার্কগুলো পারতেই হবে এমনটা না, হোমওয়ার্কগুলো পারতেই হবে এমনটা না, না পারলেও চলবে, বাট চেষ্টা করতে হবে। ঠিক আছে, চেষ্টা করতে হবে। তো আজকে চলো আমরা যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম সেই হোমওয়ার্কগুলো আমি এখন এক এক করে সলভ করে দিব, তোমরা একটু খাতায় মিলাই নিবা, বুঝছো? ঠিক আছে, আমি সবগুলো প্রবলেমই সলভ করে দিব, তুমি একটু মিলাই নিবা। তাহলে মোটামুটি সবাই চলে আসছি আমরা, তাই তো? ওকে, তাহলে চলো শুরু করি। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, আমরা কয়েকটি ধ্রুবকের মাত্রা বিশেষ করে হোমওয়ার্ক দিয়েছিলাম। যে কয়টা হোমওয়ার্ক দিয়েছিলাম সেখানে ম্যাক্সিমাম সবগুলাই ছিল বলতে গেলে ধ্রুবক। তা আসো আমরা এখন কয়েকটা ধ্রুবকের মাত্রা এগুলা একটু নির্ণয় করি। তো প্রথমটা তোমাদের দিয়েছিলাম হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, এবং আমি প্রত্যেকটা ধ্রুবক বা রাশির জন্য মাত্রা নির্ণয় করার জন্য যে সূত্রটা দরকার সেই সূত্রটা কিন্তু লিখে দিয়েছিলাম। দেখো, তোমরা অনেকে যে জায়গাটাতে ভয় পাচ্ছ সেটা হচ্ছে আমি হুট করে যখন একটা সূত্র লিখতেছি, ধরো আমি বেগের সূত্র লিখলাম v=ω, তুমি তখন হাই হাই করতেছো যে ভাই এই সূত্রটা কোত্থেকে পাইলো, আমি তো কিছুই বুঝলাম না। ভাইয়া, তোমার বুঝতে হবে না এই সূত্রটা আমি কোত্থেকে পাইলাম, তোমার এখন বুঝতে হবে না। তুমি এটা তো এখন বুঝবা না, এটা আমিও বুঝতাম না। ঠিক আছে, এই সূত্রটা তুমি বুঝবা যখন তুমি চতুর্থ অধ্যায় করবা তখন। আমরা চতুর্থ অধ্যায়ে এই সূত্রের প্রমাণ দেখব। আমাদের প্রথম অধ্যায়ে কোনো সূত্রের প্রমাণ দেখা টার্গেট না। আমাদের প্রথম অধ্যায়ে টার্গেটটা হচ্ছে আমরা কোনো একটা সূত্র থেকে মাত্রা একক বের করতে পারি কিনা, এটাই হচ্ছে আমাদের টার্গেট। এই সূত্রটা তোমাকে দেওয়া থাকবে। যদি এখান থেকে আমি বলি ওমেগার মাত্রাটা বের করো, তাহলে এই সূত্রটা আমি তোমাকে দিয়ে তারপরে বলবো ওমেগার মাত্রা বের করো। কারণ আমি যদি বলি ওমেগা অর্থাৎ কৌণিক বেগের মাত্রা বের করো, তুমি তো সূত্র জানো না, তুমি তো 9-10-এ পড়ে আসোনি, সুতরাং তুমি তো পারবা না। এই কারণে তোমাকে আগে আমার সূত্রটা জানাইতে হবে, তারপর আমি তোমাকে মাত্রা বের করতে দিব। তার মানে আমার টার্গেট হচ্ছে সূত্র জানা না। ঠিক আছে, তোমাকে সূত্র তুমি আগে থেকে জানো এটা আমি চাইও না। আমার টার্গেট তুমি সূত্র দেওয়া থাকলে তুমি হিসাব নিকাশ করে মাত্রা একক বের করতে পারো কিনা। কি কথা বুঝছো? ক্লিয়ার? তো এই জায়গাটাতে অনেকে একটু ভয় পাচ্ছিলা যে কোত্থেকে এত সূত্র আসতেছে, কিভাবে ভাই এত সূত্র লিখতেছে। এই সূত্রগুলো তো আমি তো ফিজিক্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পুরো বইটা আমার পড়া আছে, এই কারণে আমি সূত্র জানি। বাট তোমার কি পড়া আছে? তুমি তো মাত্র আসলা, ঠিক আছে, তোমার তো পড়া নাই, এই কারণে তুমি জানো না। তো না জানলে সমস্যা নাই, এইখানে তুমি ভয় পাবা না। ক্লিয়ার? আমি তোমাকে সূত্র জানাই তারপরে মাত্রা বের করতে দিব। তাহলে আসো, দেখো মহাকর্ষ ধ্রুবক এটার সূত্র আমরা জানি। এটার সূত্র হচ্ছে F = মহাকর্ষ বল F = g, এটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক। ভর m1 m2 নিচে d² বা r², অর্থাৎ মহাকর্ষ বল হচ্ছে ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে যে ধ্রুবকটা আসে সেটাই মহাকর্ষীয় ধ্রুবক, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেটাকে আমরা ক্যাপিটাল লেটার জি দিয়ে লিখি। আমি তোমাকে বলছি ক্যাপিটাল লেটার জি এর মাত্রা বের করতে। ওকে, তাহলে ক্যাপিটাল লেটার জি এটা = f d² ডিভাইডেড বাই m1 m2। f হচ্ছে বল, F = ma, তাহলে বড় হাতের m, এবার মাত্রা বসা দিচ্ছি। বড় হাতের m আর a মানে ত্বরণ, L(t⁻²) বলের মাত্রা। d² d দূরত্ব, তো দূরত্ব লেন্থ L²। নিচে ভর, তো ভরের মাত্রা হচ্ছে m, তো m দুইবার, তাহলে m²। তাহলে আসো, উপরে একটা m নিচে দুইটা m, কাটাকাটি করলে নিচে একটা থেকে সেই একটা যখন উপরে যাবে তখন m⁻⁻1, বা উপরে m এর পাওয়ার কত আছে 1 নিচে 2 উপরে গেলে -2, 1 - 2 দ্যাট ইজ -1। তো যে যেভাবে হিসাব করো না কেন, এগুলা জাস্ট হিসাব আর কিছুই না। তারপরে L আর L², তাহলে L⁻³ আর
টি টু দি পাওয়ার -2। এটাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা। ক্লিয়ার? ভাইয়া সাউন্ড আবার প্রবলেম হচ্ছে, আহারে কি মুশকিলে পড়লাম। না ভাই সাউন্ড ক্লিয়ার। তাহলে শোনো, যাদের সাউন্ড প্রবলেম হচ্ছে তাদের মেবি একটু নেটের সমস্যা, বুঝছো? যাদের সাউন্ডে প্রবলেম আসছে তাদের মেবি একটু নেটের প্রবলেম। আমি গতকাল ক্লাস শেষে আমি কিন্তু ওয়েবসাইটের ওয়েব অ্যাপের ক্লাসটা দেখলাম, তখন কিন্তু সাউন্ডে আমি প্রবলেম পাই নাই। এটা হচ্ছে যারা সাউন্ডে প্রবলেম পাচ্ছ তাদের হয়তো নেটের প্রবলেম। তো যাদের আর কি এরকম সমস্যা হচ্ছে, তোমরা একটা কাজ করো, তোমরা ওয়েব অ্যাপের সমস্যা হলে ফেসবুকে চলে যাও, বুঝছো? ওকে, এবার আসো, আমি যদি পাশাপাশি এর এককটা তোমাকে বের করতে বলি, একক, তাহলে এককটা দেখো তো এখান থেকে আমরা বলতে পারি কিনা, পার কেজি, মিটার কিউব আর s⁻²। ঠিক আছে, এটা হচ্ছে একক। এর আরো একটা একক আছে, দেখো এইখান থেকে বলা যায় নিউটন, নিউটন এফ নিউটন, ডি হচ্ছে মিটার, মিটার স্কোয়ার, আর নিচে হচ্ছে কেজি স্কোয়ার, তাহলে উপরে গেলে আর কেজি স্কোয়ার। ঠিক আছে, এটাও কিন্তু একটা একক। ঠিক আছে, এটাও কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এটা হচ্ছে একক। এবার আসো, ঠিক এরকম একটা জিনিস কুলম্ব বল ধ্রুবক। কুলম্ব বল ধ্রুবককে সি দিয়ে লেখে। কুলম্ব বল ধ্রুবক হচ্ছে চার্জের জন্য, ঠিক মহাকর্ষ সূত্রের কপি। এফ ইকুয়াল টু সি, সি ধ্রুবক, Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার। তাহলে কুলম্ব বল ধ্রুবক সি এর মাত্রা আমরা চাই এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই Q1 Q2। এফ হচ্ছে বল, তাহলে বলের মাত্রা একই, এম এল টি টু দি পাওয়ার -2, আর স্কোয়ার এল স্কোয়ার। নিচে চার্জ কিউ, কিউ এর মাত্রা হচ্ছে এ টি, তাই না? কিউ এর মাত্রা এ টি। কিভাবে? যে আই ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি। ঠিক আছে, তাহলে কিউ ইকুয়াল টু আই টি, আই টি, কিউ ইকুয়াল টু আই টি। আই, এটা আই এর মাত্রা আইও লেখা যায়, এও লেখা যায়, আর টি এর মাত্রা তো ক্যাপিটাল লেটার টি। তাহলে নিচে এ টি দুটো, তাহলে এ স্কোয়ার টি স্কোয়ার। তাহলে মাত্রাটা কি থাকলো দেখো, এম এল টু দি পাওয়ার 3 টি টু দি পাওয়ার -2, নিচ থেকে 2 উপরে গিয়ে আবার -2, তাহলে -4, আর এ টু দি পাওয়ার -2। এটা হচ্ছে কুলম্ব বল ধ্রুবকের মাত্রা। ঠিক আছে, কুলম্ব বল ধ্রুবকের মাত্রা থেকে কিন্তু এককও পাওয়া যায়, এখান থেকে আমরা এককটাও লিখতে পারি। তাহলে এককটা কি হবে? একক, এখান থেকে একক কেজি, মিটার কিউব, এস টু দি পাওয়ার -4, আর এই এটা কেন আসছিল? অ্যাম্পিয়ারের এ, তাহলে এ টু দি পাওয়ার -2। আবার আরো একটা একক লেখা যায়, সেটা হচ্ছে এখান থেকে নিউটন, নিউটন মিটার স্কোয়ার, এই যে নিউটন মিটার স্কোয়ার, আর চার্জের একক হচ্ছে কুলম। ঠিক আছে, চার্জের একক কি? কুলম, তাহলে নিচে কুলম স্কোয়ার, তাহলে সি টু দি পাওয়ার -2। ওকে, ক্লিয়ার? সি এর মাত্রা, আর একবার সি এর মাত্রা, এই যে সি এর মাত্রাটাই তো বের করলাম, বলের মাত্রা, দূরত্বের বর্গ এল স্কোয়ার, নিচে চার্জ কিউ, তো কিউ এর মাত্রা গত ক্লাসে লিখছিলাম না, কিউ ইকুয়াল টু এ টি, তাহলে এ স্কোয়ার টি স্কোয়ার, যেহেতু দুটো কিউ। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এই কুলম্ব বল ধ্রুবক সি, এই সি কিন্তু চার্জ না, চার্জ তো কিউ। ঠিক আছে, আসো এবার বোল্টজম্যান কনস্ট্যান্ট। দেখো আমি তোমাদের সূত্র লিখে দিয়েছিলাম, বোল্টজম্যান কনস্ট্যান্টকে কে দিয়ে লেখা হয়? বোল্টজম্যান কনস্ট্যান্টকে পিভি ইকুয়াল টু কে টি। এখানে এই কেটাই হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। আমাকে কে যেন একজন মাত্রা নির্ণয় করে পাঠিয়েছিল, তো সেখানে দেখলাম সে যে কাজটা করছে, এই ভিটাকে বিভব ধরে হিসাব করছে। ওই যে গত ক্লাসে বিভবের মাত্রা বের করে দিয়েছিলাম না, তো ভিটাকে বিভব ধরে নিয়েছে। বলো ভিটা কি বিভব? আমি তো বলেও দিয়েছিলাম, এই পিটা হচ্ছে প্রেসার, গ্যাসের চাপ। এটা হচ্ছে গ্যাসের সূত্র, আদর্শ গ্যাসের সূত্র, পিভি ইকুয়াল টু বা পিভি ইকুয়াল টু এন আর টি, সেই টাইপের সূত্র। তো এখানে পি হচ্ছে প্রেসার আর ভি হচ্ছে আয়তন। তাহলে কে এর মাত্রা চাই, তাহলে অতএব কে ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই টি। তাহলে পি হচ্ছে প্রেসার পি ইকুয়াল টু এফ বাই এ, জানো তো? এফ এর মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2 বলের মাত্রা, ডিভাইডেড বাই এ হচ্ছে দৈর্ঘ্য এল স্কোয়ার। তাহলে নিচে একটা এল, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, বুঝছো? প্রেসারের মাত্রা এগুলো দেখবে এমনি মুখস্থ হয়ে যাবে একসময়। তাহলে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এটা তোমার করা লাগবে না, এটা তোমার খাতায় করা আছে। ঠিক আছে, গত ক্লাসে কিন্তু করছি এটা। ভি হচ্ছে আয়তন হচ্ছে এল টু দি পাওয়ার 3 এল কিউব। নিচে টি, এই টি কিন্তু সময়ের টি না, টেম্পারেচার, তাপমাত্রার টি। এই টিটা তাপমাত্রা, বুঝছো? তাহলে তাপমাত্রার মাত্রা তোমাকে বলছিলাম কে দিয়ে লিখতে পারি বা থেটা দিয়ে লিখতে পারি। তো চলো একটা দিয়ে লিখলেই হইলো, আমরা থেটা দিয়ে লিখলাম। তোমার যদি ভালো লাগে কে দিয়ে লিখতে লিখবা, কোনো সমস্যা নেই। তাহলে সাজিয়ে লিখলে এম এল টু দি পাওয়ার -1 প্লাস 3, তাহলে +2, বুঝছো? টি টু দি পাওয়ার -2 আর থেটা টু দি পাওয়ার -1। তো দেখো কার কার মিলছে দেখো। ঠিক আছে, এই যে কে জানো,
অর্থী, প্রভা অ্যান্ড অর্থী, কি ব্যাপার এরকম নাম কেন? দুইজন মিলে একটা আইডিয়া চালাচ্ছ। এবার মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক হচ্ছে আর। মোলার গ্যাস ধ্রুবকের সূত্রটা লিখে দিই, পিভি ইকুয়াল টু এনআরটি। ঠিক আছে, ওখানে ছিল পিভি ইকুয়াল টু কেটি, আর এখানে পিভি ইকুয়াল টু এনআরটি। পিভি ইকুয়াল টু কেটি হলে কে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, আর এখানে আর হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট। তাহলে মোলার গ্যাস কনস্ট্যান্টের মাত্রাটা, আর এর মাত্রাটা চাই। খুবই সহজ, আর এটা ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই এন টি। এন হচ্ছে মোল সংখ্যা, তাহলে আগের মতোই তো। তাহলে প্রেসার পি এর মাত্রা এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, আয়তন এল টু দি পাওয়ার 3, আর এন হচ্ছে মোল, মোলের মাত্রা মোল, MOL, আর টি হচ্ছে টেম্পারেচার, দ্যাট মিনস থেটা। তাহলে সুন্দর করে একটু সাজিয়ে লিখি এবার, এম এল টু দি পাওয়ার -1 প্লাস 3, তার মানে এল টু দি পাওয়ার 2, টি টু দি পাওয়ার -2, মোল ইনভার্স থেটা ইনভার্স। ঠিক আছে, দেখো কত বড় মাত্রা, দেখলেই ভয় লাগবে। তোমাকে যদি এটা মুখস্থ করতে বলা হয় করবা? তোমাকে এখানে লাখ টাকা দিলেও তুমি এটা মুখস্থ করতে চাইবা না, কারণ এগুলো মুখস্থ রাখলে তো ভুলে যাবা। তাহলে মুখস্থ রাখা আমাদের টার্গেটটা, আমাদের টার্গেট হচ্ছে বুঝে আমরা বের করতে পারি কিনা, বুঝলাম? অনেক বলতে ভাই পিভি ইকুয়াল টু এনআরটি, আমি তো এই সূত্র জানি না। জানতে হবে না, তোমার এই সূত্র জানতে হবে না। ঠিক আছে, একটা সময় এসে তুমিই বলবা ভাই পিভি ইকুয়াল টু এনআরটি, আমি সূত্রটা জানি। তুমি একটা সময় যখন গ্যাসের 10 অধ্যায়, মানে আমাদের ফার্স্ট পার্টের একেবারে লাস্টের চ্যাপ্টার আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, যেটা তোমাদের সিনিয়র ব্যাচকে এখন পড়াইতেছি, তো ওদের কাছে জিজ্ঞেস করবা পিভি ইকুয়াল টু কি, ওরা দেখবা বাকিটুকু বলে দিছে, তো তুমি এক সময় বাকিটুকু বলতে পারবা। ঠিক আছে, তাহলে মাত্রা বের করে ফেললাম আমরা। মাত্রা থেকে এককও পাওয়া যাবে, এখান থেকে তুমি এককও পাবা। ঠিক আছে, অনেকে বলছে ভাই বোল্টজম্যান ধ্রুবকের একক কি? এই যে প্যাসকেল, তারপরে মিটার কিউব, প্যাসকেল মিটার কিউব, তারপরে নিচে টেম্পারেচার। তো টেম্পারেচার হচ্ছে কেলভিনে নিই নর্মালি আমরা, তাহলে প্যাসকেল মিটার কিউব আর পার কেলভিন একক। একক তুমি এই সূত্র দিয়েও বের করে নিতে পারবা, কোনো ব্যাপার না। ওকে, এবার আসো, এই পিভি মানে কিন্তু জুল, জানো? পিভি, এই পিভি মানে কিন্তু জুল, মানে কাজ। ঠিক আছে, পিভি মানে চাপ আর আয়তনের গুণফল কিন্তু কাজ হয়ে যায়। দেখো চাপ আর আয়তনের গুণফল, মানে চাপ আর আয়তনের এই যে গুণফলের মাত্রাটা, এটা কিন্তু শক্তিরই মাত্রা, বুঝছো? কাজের মাত্রা। এখান থেকে একক বের করা যায়। কে এর একক হচ্ছে জুল পার কেলভিন। কে এর সুন্দর একক, যেটা পরিচিত একক, সেটা হচ্ছে জুল পার কেলভিন। কিভাবে? এই যে উপরে পিভি, পিভি মানে জুল, এই পিভি মানে কাজ, শক্তি, জুল। ঠিক আছে, এটা হচ্ছে জুল, তাহলে একক হচ্ছে জুল, নিচে হচ্ছে কেলভিন, তাহলে জুল পার কেলভিন। তাহলে এটার একক কি হবে? এটার একক হবে জুল, জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, জুল পার মোল পার কেলভিন, এটা হচ্ছে একক। নেক্সট আসো, তাপধারকত্ব। তাপধারকত্বকে আমরা সি দিয়ে লিখি। তাপধারকত্ব কি জানো? একক তাপমাত্রা বৃদ্ধিতে বা একক তাপমাত্রা পরিবর্তনে যে পরিমাণ তাপ শক্তি লাগে সেটাই হচ্ছে তাপধারকত্ব। তাহলে মনে করো টি তাপমাত্রা পরিবর্তনে বা টি তাপমাত্রা বৃদ্ধিতে তাপ লাগে হচ্ছে কিউ পরিমাণ, তাহলে অতএব একক তাপমাত্রা পরিবর্তনে তাপ লাগে কিউ ডিভাইডেড বাই টি পরিমাণ, ঐকিক নিয়ম। তাহলে এটাই হচ্ছে তাপধারকত্ব সি এর সূত্র, একক তাপমাত্রা বৃদ্ধিতে কি পরিমাণ তাপ লাগে। তাহলে সি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি, তাপধারকত্ব সি এর মাত্রাটা আমরা চাই, মাত্রা এবং এককটা আমরা চাই। তাহলে দেখি, আসো পারি কিনা আমরা। কিউ, কিউ হচ্ছে তাপ, কিউ তাপ শক্তি, তাপ শক্তি, তাপ কি একটা শক্তি না? ঠিক আছে, শক্তির অনেক রূপ, তাপ শক্তি, বিভব শক্তি, যান্ত্রিক শক্তি, গতি শক্তি, তড়িৎ শক্তি, তো সেরকম তাপ শক্তি। তাহলে তাপ শক্তি, শক্তি, তাহলে শক্তির মাত্রা, কাজের মাত্রা, শক্তির মাত্রা, বলো কি হবে? কাজের মাত্রা ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। তাহলে এফ এর মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, এটা এফ, তার সাথে আবার একটা এল, এস দূরত্ব আর কি, সরণ, তাহলে এল স্কয়ার, এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই নিচে টি। এই টি মানে টেম্পারেচার না, এই টি মানে সরি, এই টি মানে টাইম না, এই টি মানে টেম্পারেচার, দ্যাট মিনস থেটা, থেটা অথবা কে। ঠিক আছে, ওকে। তাহলে কি দাঁড়াইলো বলো? এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 থেটা টু দি পাওয়ার -1, এটা হচ্ছে মাত্রা। একক, একক তো সহজ, একক তো দুনিয়ার সহজ, জুল পার কেলভিন, জুল পার কেলভিন একক। কিউ আধান ভাবছিলাম, এই যে এখন তো ভাববা, ভুল ভাবো সমস্যা নেই, তারপরে তো ভাবো। কিউকে আধান ভাবছিলাম, কিউ আধান না, কিউ হচ্ছে তাপ শক্তি। ঠিক আছে, ওকে। এবার আসো এনট্রপি। এনট্রপি জিনিসটা এই তাপধারকত্বের মতোই, একই সূত্র, কিন্তু এনট্রপিকে লেখা হয় ডেল এস বা এস দিয়ে, ডেল এস বা এস দিয়ে। তাহলে এটা হচ্ছে ডেল কিউ ডিভাইডেড বাই নিচে টি, ওই একই রকম, একই কথা। একক তাপমাত্রা পরিবর্তনে গৃহীত বা বর্জিত তাপকে এনট্রপি বলে, একক তাপমাত্রা পরিবর্তনে। ধরো টি তাপমাত্রায় গৃহীত বা বর্জিত তাপ হচ্ছে ডেল কিউ,
তাহলে অতএব একক তাপমাত্রায় গৃহীত বা বর্জিত তাপ হচ্ছে ডেল কিউ ডিভাইডেড বাই টি, এটাই হচ্ছে এনট্রপি। ঠিক আছে, তাহলে এনট্রপিকে ডেল এস বা এস দিয়ে আমরা লিখি, তাহলে সেটা হচ্ছে ডেল কিউ বাই টি। একই জিনিস, কি আর করবো বলো, একই জিনিস, ডেল কিউ তাপ শক্তি, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, নিচে টি টেম্পারেচার, তাহলে তার মাত্রা হচ্ছে থেটা, তাহলে ওই একই রকম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 থেটা টু দি পাওয়ার -1। এককটা কি, জুল পার কেলভিন, একক জুল পার কেলভিন। দেখছো কত সহজ, বুঝলে অনেক সহজ, বুঝলে অনেক সহজ। কি ক্লিয়ার? লীন তাপ বা সুপ্ত তাপ, যেটা তোমরা অনেকে কমেন্ট করতেছিলে, ভাই এটা একটু করে দেন। লীন তাপ বা সুপ্ত তাপ, আগে বলো তো লীন তাপ বা সুপ্ত তাপ কাকে বলে, বলো। এল দিয়ে লেখা হয়, এটাকে এল দিয়ে লেখা হয়। আমরা বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপকে এলএফ বলি, বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপকে এলভি বলি। আপেক্ষিক সুপ্ত তাপ বা লীন তাপ, এটা কাকে বলে? ধরো 0°C তাপমাত্রার বরফ, এই বরফ তাপ গ্রহণ করে 0°C তাপমাত্রার পানিতে পরিণত হইল। টেম্পারেচারে চেঞ্জ হইল না, বাট বস্তুর অবস্থার চেঞ্জ হইল। বরফ ছিল পানি হইল, অথবা পানি ছিল বাষ্প হইল, অবস্থার চেঞ্জ হলো কিন্তু টেম্পারেচার চেঞ্জ হয়নি। 100°C তাপমাত্রার পানি 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত হইল, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন হবে না, বাট বস্তুর অবস্থার পরিবর্তন হবে। তো এইটাকেই বলা হয় হচ্ছে, এই সময় বস্তু যে তাপ গ্রহণ বা বর্জন করে সেটাকেই বলা হয় হচ্ছে লীন তাপ বা সুপ্ত তাপ। কি ক্লিয়ার? এগুলা জীবনেও শুনি নাই কেন, এগুলা জীবনে শুনি নাই কেন, এগুলো তো 9, 10-এ পড়ার জিনিস। ঠিক আছে, গৃহীত বা বর্জিত তাপ, তাপের হিসাব নিকাশ কেমিস্ট্রিতে করছি, একজন বলছে কেমিস্ট্রিতে করছি। আচ্ছা, করার দরকার নাই, কেমিস্ট্রিতেও করার দরকার নাই, 9, 10-ও পড়ার দরকার নাই, আসো আমরা এখন বুঝে বুঝে বের করি। তাহলে লীন তাপ বা সুপ্ত তাপ হচ্ছে গৃহীত তাপ কখন, যখন টেম্পারেচারে পরিবর্তন হবে না কিন্তু বস্তুর অবস্থার পরিবর্তন হবে তখন। তাহলে আসো, এটার সূত্রটা কি, আমি এই সূত্রটা লিখে দিয়েছিলাম তোমাকে। সূত্রটা হচ্ছে কিউ ইকুয়াল টু এম এল এফ বা কিউ ইকুয়াল টু এম এল ভি, এই যে নিচে ছোট করে। যখন বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ হবে তখন এল ভি, যখন বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ হবে তখন এল এফ। তো আমরা এল এফ বা এল ভি কোনোটা দিয়ে লিখবো না, আমরা স্বাভাবিকভাবে ইন জেনারেল আমরা এল দিয়ে লিখবো। তো এল এর মাত্রাটা বের করতে হবে, তাহলে অতএব এল ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এম। এর চেয়ে সহজ জিনিস হয়? এম কি, ভর, এই তো বলেই দিলাম, নাও এম হচ্ছে ভর। তাহলে উপরে কিউ, কিউ হচ্ছে শক্তি, শক্তির মাত্রা কাজের মাত্রা, তাহলে এম ওই যে উপরে ওখানে লিখছি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এম, তাহলে এম এম বাদ যাবে, তাহলে কি হবে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। একক কি, কিউ এর একক জুল আর এম এর একক কেজি, তাহলে জুল পার কেজি, জুল পার কেজি একক, একক হবে জুল পার কেজি। গুড, এই তো অনেকে পারছো, জিনাত, তারপরে নোভা আক্তার, তাই না, অনেকেই পারছো, গুড। 7, এবার আসো 8 নম্বর, আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপকে এস দিয়ে লেখা হয়, বলো তো পানির আপেক্ষিক তাপ কত দেখি, এটা তো পারা উচিত। পানির আপেক্ষিক তাপ কত বল? খুবই কমন, পানির আপেক্ষিক তাপ একজন বলছে 1000, 1000 যারা বলছে তারা বলছে ঘনত্ব। পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন, 4200, 4200, বুঝছো? ঠিক আছে, অনেকে অনেক কথা বলছো না, 4200 হবে পানির আপেক্ষিক তাপ। তো পানির আপেক্ষিক তাপ কিউ ইকুয়াল টু এম এস ডেল্টা থেটা। ঠিক আছে, দেখো কিচ্ছু বোঝার দরকার নেই, সূত্র। ধরো 2 কেজি পানি, 2 কেজি পানি 20°C তাপমাত্রায় আছে, তাপ দাও তো, তাপ দিলে তাপমাত্রা বাড়বে না? পানি ফুটতে শুরু করবে, তাপমাত্রা বাড়বে, তাই না? তো ধরো তাপ দিয়ে তুমি তাপমাত্রা বাড়িয়ে 60°C করবা, 60°C নিবা, তাপমাত্রা বাড়াবা। তো তাপমাত্রা বাড়াইতে কি এমনি এমনি তাপমাত্রা বাড়ো বললে বেড়ে যাবে? কি করতে হবে? তাপ দিতে হবে না? চুলার উপরে বসে তাপ দিতে হবে না? কতটুকু তাপ দিলে 2 কেজি পানির তাপমাত্রা 20°C থেকে 60°C হবে? তো সেই সূত্রটাই হচ্ছে কিউ ইকুয়াল টু এম এস ডেল্টা থেটা। এই ডেল্টা থেটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, এই যে 20 থেকে 60, আর এই এম হচ্ছে কয় কেজি পানির তাপমাত্রা, 2 কেজি, আর এই এসটাই হচ্ছে পানির আপেক্ষিক তাপ 42, ধ্রুবক মান। ঠিক আছে, ধ্রুবক মান। তাহলে আমরা কি পরিমাণ তাপ দিলে পানি 20°C থেকে 60°C যাবে, তার সূত্রই হচ্ছে এইটা। এটা আমরা কোথায় পড়বো? এটা আমরা পড়বো হচ্ছে সেকেন্ড পার্টের প্রথম অধ্যায়। ঠিক আছে, তো এখন যদি তুমি মনে করো এই সূত্র জানো না, কোনো সমস্যা নেই, জানার কোনো দরকার নেই। তোমাকে আমি সূত্রের রাশিগুলোর পরিচয় বলে দিলে আমার টার্গেট হচ্ছে তুমি এস এর মাত্রাটা বের করতে পারবা কিনা, বলো এস এর মাত্রাটা বের করতে পারবা কিনা। কিউ হচ্ছে তাপশক্তি, এম ভর, ডেল থেটা হচ্ছে তাপমাত্রা। তাহলে কিউ হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, নিচে এম বড় হাতের এম থেটা, তাহলে এটা কাটাকাটি গেল, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 থেটা টু দি পাওয়ার -1। আর একক, একক সে তো খুবই সহজ, এখান থেকে বলা যায় জুল পার কেজি, ডেল থেটা কেলভিন, তাহলে উপরে চলে গেলে পার কেলভিন, তাই না? দেখছো কতজন পারছো, দেখছো, এই তো তোমরা শিখে গেছো। ওকে, নেক্সট আসো, মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ হচ্ছে সি, মোলার আপেক্ষিক তাপকে সি দিয়ে লেখা হয়। এই যে এই আপেক্ষিক তাপ হচ্ছে কঠিন বা তরলের,
আর গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক তাপকে আর আপেক্ষিক তাপ বলে না, গ্যাসের ক্ষেত্রে এটাকে বলা হয় মোলার আপেক্ষিক তাপ। তো সূত্রটা একই রকম, সূত্রটা ঠিক একই রকম। এখানে যেমন এস ইকুয়াল টু ছিল কি কিউ ডিভাইডেড বাই এম ডেল থিটা, এখানে হবে কিউ ডিভাইডেড বাই গ্যাসের পরিমাণ কি, আমি ধরো তোমার কাছে একটা সিলিন্ডারে কিছু পরিমাণ গ্যাস আছে, আমি জিজ্ঞেস করলাম এই তোমার কাছে কত পরিমাণ গ্যাস আছে, তুমি আমাকে কিন্তু বলবা না ভাই আমার কাছে এত কেজি গ্যাস আছে, তুমি আমাকে বলবা ভাই আমার কাছে এত মোল গ্যাস আছে। দেখো তরল পদার্থকে পরিমাপ করা হয় ভরে কেজিতে, কঠিন পদার্থকেও ভরে পরিমাপ করে কেজিতে, কিন্তু গ্যাসকে নর্মালি পরিমাপ করা হয় মোল সংখ্যার হিসাবে, যে তোমার কাছে কত মোল গ্যাস আছে, এই পাত্রে কত মোল গ্যাস আছে, মোল সংখ্যাকে এন দিয়ে লেখা হয়। তাহলে ওইখানে এম এর জায়গায় এখানে হবে জাস্ট এন ডেল থিটা, আর কিচ্ছু না, সেম জিনিস। তাহলে কিউ হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, নিচে এন মোল সংখ্যা এম ও এল, আর ডেল থিটা থিটা। তাহলে কি হইল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আর মোল পার থিটা। ঠিক আছে, এই ক্লিয়ার? ওকে, তাহলে এককটা বলো তো ভাইয়া, বলো এককটা বলো। জুল, জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, জুল পার মোল পার কেলভিন। কি একটা কনফিডেন্স আসছে না যে যে কোনো সূত্র দিলে মাত্রা আমরা বের করতে পারবো? বলো একটা কনফিডেন্স আসছে কিনা? ঠিক আছে, ওকে গুড। এবার আসো সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতাঙ্ক, অনেকে নাম শুনে অজ্ঞান হয়ে যাবে, ভাই কি এই জিনিসটা, খায় না মাথায় দেয়, খায় নাকি মাথায় দেয়, কিচ্ছু বুঝতে হবে না তোমার, কিচ্ছু বুঝতে হবে না। সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতাঙ্ক ইটা, ইটা দিয়ে লেখা হয় ইটা। ইটা হচ্ছে এই যে এনের লেসটা একটু টেনে লম্বা করে দিবা, তাহলে হবে ইটা। ঠিক আছে, এটাকে বলা হয় ইটা, এটা দিয়ে প্রকাশ করা হয়। এটা তুমি কোন অধ্যায়ে পড়বা শোনো, এটা তুমি পড়বা হচ্ছে 7ম অধ্যায়, পদার্থের গাঠনিক ধর্ম নামে একটা চ্যাপ্টার আছে, সেখানে তুমি পড়বা। এটা তোমাদের 9, 10-এ কিছুই ছিল না, এর একেবারে ধারণাই নেই। ঠিক আছে, এটাকে ইংরেজিতে বলা হয় ভিসকোসিটি, সান্দ্রতা। ঠিক আছে, তো সেই সান্দ্রতাঙ্ক, সান্দ্রতা গুণাঙ্ক ইটা, ইটার সূত্রটা হচ্ছে এফ এ, বা আগে ইটার সূত্রটা না লিখি, আগে লিখি এফ, এফ ইকুয়াল টু কি, বল এফ ইকুয়াল টু কি, ইটা এ ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি। কি এটা একটা সূত্র, কই পাইছি আমি, ধরো ধ্যানে বসছিলাম, ধ্যানে বসে এই সূত্রটা আমি পাইছি। ঠিক আছে, ধ্যানে বসে এই সূত্রটা আমি পাইছি, আপাতত তুমি এটা ভাবো যে অপূর্ব ভাই ধ্যানে বসে এই সূত্রটা পাইছি। ঠিক আছে, তাহলে কি এফ কি বল, ইটা সান্দ্রতা গুণাঙ্ক, এ কি ক্ষেত্রফল, বুঝছো, পরিচয়গুলো বলে দিই, হ্যাঁ তাহলে তোমার সুবিধা হবে। এ হচ্ছে ক্ষেত্রফল এরিয়া, আর ডেল ভি বাই ডেল টি হচ্ছে বেগ অবক্রম, বা বাংলায় বললে বেগের নতি বলে, বেগ অবক্রম বা বেগের নতি। তার মানে ডেল ভি হচ্ছে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন, ও সরি আমি একটু ভুল লিখছি, সরি সরি সরি, ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ভি বাই ডেল টি না, ডেল ভি বাই ডেল ওয়াই, বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন, আর নিচে ডেল ওয়াই এটা হচ্ছে দূরত্বের পরিবর্তন, দূরত্ব পরিবর্তন, দূরত্ব পরিবর্তন। তাহলে আপাতত এইটুকু জেনে রাখলেই হবে। ঠিক আছে, তো দেখি আসো সান্দ্রতা গুণাঙ্কের মাত্রাটা বের করতে চাই। তাহলে ইটা ইকুয়াল টু এফ ডেল ওয়াই ডিভাইডেড বাই এ ডেল ভি। নাও নিজেরা একটু চেষ্টা করো তো দেখি, নিজেরা একটু চেষ্টা করো। এগুলা কি সব নোট করতে হবে? হ্যাঁ অবশ্যই সব নোট করতে হবে। ফার্স্ট চ্যাপ্টার সবসময় বোরিং কেন? এই এগুলা বোরিং, কত সহজ না, সূত্র জানলেই মাত্রা নির্ণয় করা সহজ। তোমাদের দেখবা এগুলা তোমাদের বোর্ড বইতে কিছুই নাই, তোমাদের আরো এক্সট্রা অনেক কিছু পড়াচ্ছি। সিলিন্ডারের গ্যাস তো কেজিতে মাপা হয় না, সিলিন্ডারের গ্যাস কেজিতে না, মোল সংখ্যা দিয়ে মাপি আমরা। কেজিতে বলতে পারো যে কতটুকু গ্যাস আছে সেটা কেজিতে হিসাব করা যাইতেই পারে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে নর্মালি মোল সংখ্যা দিয়ে বেশি হিসাব করা হয়, বুঝছো? কে যেন প্রশ্ন করছে, এমডি জাকারিয়া হোসেন। তাহলে এইটা আসো এফ বল, দেখি তোমাদের কমন সেন্স, দেখি কার কেমন কমন সেন্স, দেখি আমরা পারি কিনা। এফ বল এম এল টি টু দি পাওয়ার -2, ডেল ওয়াই মানে এল দূরত্বের পরিবর্তন, দূরত্ব এল সিম্পল কথা, ক্ষেত্রফল এল স্কোয়ার, বেগ, বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড, এল টি টু দি পাওয়ার -1, শেষ। তাহলে এবার আসো দেখি, এই তো অনেকে পারছে, গুড গুড, তোমাদের অ্যাপ্রিসিয়েট করতেছি। অনিন্দিতা মহন্ত নাকি মহন্ত, হ্যাঁ, তারপরে ফাইজা হক পারছে, এমডি লিমন, লিমন পারছে, লিমন খান, প্রত্যাশা, অনেকেই পারছে, অনেকেই, গুড ভেরি গুড। তাহলে উপরে এম এল এল স্কোয়ার, নিচে ও আচ্ছা এল আর এল কাটাকাটি করে দাও, ঠিক আছে, এল এল কাটাকাটি করে দাও, আবার এখানে একটা এল, আবার এল স্কোয়ার, তাহলে নিচে একটা এল, এল টু দি পাওয়ার -1, টি টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার -1, তাহলে -2 এই -1 উপরে লাভ দিয়ে গিয়ে +1, তার মানে টি টু দি পাওয়ার -1, দেখো এইটাই আসছে।
ঠিক আছে, এটা হচ্ছে মাত্রা। গুড। এবার আসো, একটা কঠিনতা করছি, এবার একটা সহজতা করি। পয়জনের রেশিও। আচ্ছা তুমি বলো তো, একটা তারকে ধরো এটা একটা তার, যে ভাই একটা তার এত লম্বা কেমনে, মানে একটা মোটা কেমনে হইলো, একটা মোটা তার রড, ঠিক আছে, লোহার রড, এইটারে ধইরা টান দাও, তো এইভাবে ধইরা টান দাও, টান দিলে এইটা একটু লম্বা হবে না? তো লম্বা হলে দৈর্ঘ্য বাড়বে, দৈর্ঘ্য বৃদ্ধি হওয়া মানে দৈর্ঘ্যের বিকৃতি হওয়া, ঠিক আছে। আবার দৈর্ঘ্য যখন বেড়ে যাবে ব্যাস তখন কমে যাবে না? তো দৈর্ঘ্য বিকৃতি হবে, পার্শ্ব বিকৃতি হবে, ব্যাস কমে যাবে। তোমার ধৈরা যদি টান দিয়ে লম্বা করা হয়, তো তুমি লম্বা তো হবা, আবার দেখবা চ্যাপ্টা হয়ে গেছো, মানে প্রস্থ কমে গেছে আর কি, তাই না? তো এই যে পয়জন রেশিও, পয়জনের অনুপাত, এটাকে সিগমা দিয়ে লেখা হয়। তো এটা হচ্ছে পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। গত ক্লাসে দৈর্ঘ্য বিকৃতি পড়াইছিলাম। দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে ছোট হাতের এল বাই বড় হাতের এল। বড় হাতের এল কি? আগের দৈর্ঘ্য। ছোট হাতের এল কি? বাড়লো দৈর্ঘ্য কতটুকু, দৈর্ঘ্য কতটুকু বাড়লো। তাহলে উপরে পার্শ্ব বিকৃতি হবে জানো কি? ছোট হাতের ডি ডিভাইডেড বাই বড় হাতের ডি, অর্থাৎ ব্যাস কতটুকু কমে গেল আর আগে ব্যাস কতটুকু ছিল, বুঝছো? ব্যাস কতটুকু কমে গেল, আগে ব্যাস কতটুকু ছিল। দেখো আকার দরকার নেই, তোমরা জাস্ট একটু বোঝো, ফিল করো। এই যে এইটা এরকম হয়ে যাবে না টেনে লম্বা করার পরে? দেখো আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। তাহলে আগে যে ব্যাসটা ছিল সেটা হচ্ছে বড় ডি, আর এখন এই যে ছোট্ট ব্যাস টেনে লম্বা করে ফেলছি আমি, এখন যে ছোট্ট ব্যাস এটা ছোট হাতের ডি, ঠিক আছে। এই যেটা ছোট হাতের ডি আর আগেরটা ছিল বড় হাতের ডি, বড় হাতের ডি, কি ক্লিয়ার? তাহলে এটার মাত্রা কি হবে? এই যে অনেকেই বের করতে পারছে, দেখছো তোমরা আমার চেয়ে বুদ্ধিমান হয়ে গেছো। তাহলে পার্শ্ব বিকৃতি ব্যাস বাই ব্যাস, দৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, তো এর কোনো মাত্রা আছে? দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, এল বাই এল, মাত্রা আছে? এল বাই এল তো 1, তাহলে উপরে এল বাই এল, নিচেও এল বাই এল, এল বাই এল 1, তাহলে মাত্রা নেই। তো মাত্রা নেই মানে 1 লেখা যায়। আবার কারো যদি মনে হয় মাত্রা নেই মানে আর একটু সুন্দর করে লিখবা, তাহলে ভাই তুমি এটাও লিখতে পারো। দেখো M0 L0 T0, এটাও যদি লিখতে চাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। মাত্রা নেই মানে হচ্ছে 1, আর যদি সূচক হিসাবে লিখতে চাও তাহলে M0 L0 T0, কি ক্লিয়ার? গুড। M0 L0 T0 মানে তো 1, কারো সূচক মানে যদি 0 থাকে তাহলে সে তো 1, ঠিক আছে। ধরো তুমি, এই যে এটা হচ্ছে তুমি, তুমি টু দি পাওয়ার 0 মানে কত? 1, ঠিক আছে। আমি টু দি পাওয়ার 0 মানে কত? 1, সবাই টু দি পাওয়ার 0। প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবককে কি দিয়ে লেখা হয় জানো? H দিয়ে। প্লাঙ্কের ধ্রুবক একটা খুবই বিখ্যাত সূত্র আছে, সূত্রটা হচ্ছে E ইকুয়াল টু এইচ এফ। আমি তোমাকে বলে দিচ্ছি, পরিচয় বলে দিচ্ছি। এফ হচ্ছে কম্পাঙ্ক, আলোর কম্পাঙ্ক, আর ই হচ্ছে আলোর এনার্জি, শক্তি। এই ই হচ্ছে শক্তি, আর এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট। এবার এটার মাত্রা যদি বের করতে না পারো তাহলে মনে করো 10 টাকা করে জরিমানা দিবা আমাকে। কি পারবে না বলো? এইচ ইকুয়াল টু ই বাই এফ, প্লাঙ্ক কনস্ট্যান্টের মাত্রা। ই হচ্ছে শক্তি, তাহলে শক্তি মানে কাজ, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, বুঝছো তো? ডিভাইডেড বাই এফ, এফ হচ্ছে কম্পাঙ্ক, গত ক্লাসে লিখে দিয়েছিলাম না? এফ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই টি, তো টি টি সময় টি, তাহলে টি ইনভার্স, তাহলে এফ এর মাত্রা টি ইনভার্স। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এই -1 উপরে গিয়ে -2 +1, তার মানে টি টু দি পাওয়ার -1, টি টু দি পাওয়ার -1, ক্লিয়ার? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, এই তো অনেকেই বলছো, গুড, ভেরি গুড। প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্ক এটা তো তোমাদের জানা উচিত, চেনা উচিত। প্রতিসরাঙ্ককে মিউ দিয়েও লেখে, ইটা দিয়েও লেখে, ঠিক আছে? মিউ দিয়েও লেখে, ইটা দিয়েও লেখে, তার সামনে ইটা দিয়ে লিখলাম। বলো প্রতিসরাঙ্কের মাত্রা, বলো 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 প্রতিসরাঙ্কের মাত্রা। আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গমন করে, এই যে ধরো হালকা থেকে ঘন মাধ্যমে আলো গমন করবে, হালকা মাধ্যম থেকে আলো ঘন মাধ্যমে গমন করবে, তাহলে আপতন কোণ আই, প্রতিসরণ কোণ আর। আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটা ধ্রুব সংখ্যা হয়, তাকেই বলা হয় প্রতিসরাঙ্ক। তাহলে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। সাইন আই, সাইন 30 ডিগ্রির আবার কিসের মাত্রা? সাইন 60 ডিগ্রির আবার কিসের মাত্রা? তাহলে উপরেও মাত্রা নেই, নিচেও মাত্রা নেই, 1 1 1 ডিভাইডেড বাই 1, দ্যাট মিনস 1, ঠিক আছে। লেন্সের ক্ষমতা, বলো লেন্সের ক্ষমতা, বলো লেন্সের ক্ষমতা পি, পি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এফ। এটা তোমাদের জানার কথা, এটা তোমাদের 9-10 ছিল, ঠিক আছে। কেউ যদি বলে এটা ছিল না তাহলে কিন্তু মাইর হবে। এফ হচ্ছে ফোকাস দূরত্ব, ঠিক আছে। এই যে দেখো কে, দাঁড়াও এটা ধরি, উদয় সাহা। উদয় সাহা বলছে লেন্সের ক্ষমতা ওয়াট। এই যে এটাই তো কাহিনী, ক্ষমতা বললে ওয়াট, কিন্তু লেন্সের ক্ষমতা ওয়াট না, লেন্সের ক্ষমতার একক ওয়াট না, ঠিক আছে, পার ওয়াট না, কারো হয়নি। যে বলছে ওয়াট, পার ওয়াট কারো হয়নি। এই এফ হচ্ছে ফোকাস দূরত্ব, দূরত্ব এল, এল ফোকাস দূরত্ব, তো দূরত্বের মাত্রা কি? এল, তাহলে এর মাত্রাটা হবে এল টু দি পাওয়ার -1, মাত্রা এটা হবে। আর এককটা কি হবে? এই জন্য এটা দেওয়া, মানে অনেকে ভাবে কি ক্ষমতা মানে ওয়াট, এই ক্ষমতাটা ডায়োপ্টার,
বা অর পার মিটার, ডায়াপ্টার অর পার মিটার, এটা ওয়াট না, এই কারণে এটা দেওয়া। বুঝছো? দেখছো ভুল কোথায় করছো? গুড, ভেরি গুড। শর্ট সিলেবাস, এই শর্ট সিলেবাস দিয়েই তো তোমাদের শেষ করে দিল। আচ্ছা, এবার আসো, বলো পারা যাবে তো? বলো পারা যাবে সবকিছু? আর একটা জিনিস তোমাদের দিয়েছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে, এটাকে 15 নম্বর বলে দিই, সেটা হচ্ছে পৃষ্ঠ টান। দিয়েছিলাম না এটা? পৃষ্ঠ টান টি। তো পৃষ্ঠ টানের সূত্রটা কি ছিল? টি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এল ছিল। তো এফ তো বুঝতেই পারতেছো, বল এম এল টি টু দি পাওয়ার -2, আর এল কি? এল হচ্ছে দৈর্ঘ্য, এল। তাহলে এল এল কাটাকাটি, এম টি টু দি পাওয়ার -2, এম টি টু দি পাওয়ার -2। এই তো, তাহলে মোটামুটি আমরা অনেক রাশির মাত্রা একক বের করে ফেলছি। এবার তুমি একটু বই খুলে দেখো, তোমাদের যে বই তুমি কেনো না কেন, দেখবা প্রথম অধ্যায়ে একটা চার্ট করে, প্রথম অধ্যায়ে দেখবা পৃষ্ঠা উল্টাবা, পাবা একটা চার্ট করে অনেকগুলো রাশির মাত্রা একক লেখা আছে। ওরা হিসাব করে দেয়নি, ওরা শুধু ছক করে মাত্রার একক লিখে রাখছে। আমি তোমাকে এই হিসাবটা করে বুঝাই দিছি, ঠিক আছে? এইবার তুমি বইয়ের ছকটা একবার পড়ে যাবা, দেখবা এর চেয়ে সহজ জিনিস আর নাই। অনেকে দেখবা, তোমার দেখবা অনেক ফ্রেন্ড মুখস্থ করতেছে, তার কাছে কঠিন লাগতেছে, বাট তোমার কাছে আর কঠিন লাগবে না, কিন্তু তুমি বুঝে বুঝেই উত্তর বলে দিতে পারবা। কি ক্লিয়ার? ঠিক আছে, এটার এককটা বলতে হবে। বলো এটার একক কি? এটার একক কি? একক হচ্ছে নিউটন মিটার, নিউটন পার মিটার। উপরে নিউটন আর নিচে মিটার, তাহলে নিউটন পার মিটার, এটাই হচ্ছে একক। ফিজিক্স কি মেইন বুক রিডিং পড়বা? হ্যাঁ, মেইন বুক রিডিং এর মতো পড়বা, গল্পের বইয়ের মতো পড়বা, বুঝছো? বা আপাতত কিছুদিন তুমি মূল বই ধরার কোনো দরকার নেই, তোমাকে যা ক্লাসে পড়াই তুমি সেইগুলো সুন্দর করে নোট করো এবং সেইগুলো পড়ো আপাতত। ক্লিয়ার? ঠিক আছে, বই ধরে লাভ নাই, বই ধরলেই তো ভয় লাগবে। দেখবা বইতে কত মানে কঠিন কঠিন ভাষা লেখা আছে, অনেক সময় দেখবা হিব্রু ভাষা লেখা আছে, হ্যাঁ, বুঝবা না, কঠিন লাগবে। তা আপাতত কিছুদিন বই ধরার দরকার নেই। আসো, চলো নেক্সট। আজকের ক্লাসে আমরা যেটা পড়বো আর কি, এটা তো গত ক্লাসের হোমওয়ার্ক পড়ালাম, আজকের ক্লাস কিন্তু এখন শুরু হইলো, মূল ক্লাস কিন্তু এখন শুরু, বুঝছো? সমীকরণ বা সূত্র লেখার নিয়ম। ফিজিক্সে আমরা বিভিন্ন সূত্র বা সমীকরণ লিখি না? তুমি 9, 10-ও লিখছো, আমরা ইন্টারও লিখবো। তো এই সমীকরণ বা সূত্র লেখার কিছু নিয়ম আছে। তোমার মনে হইলো আমি একটা সূত্র বানাই ফেলি, বানানো যাবে না। সূত্র অবশ্যই মাত্রা সমীকরণের সাথে সত্য বলে প্রমাণিত হতে হবে। তো কি নিয়ম? আসলে একটু নিয়মগুলোকে একটু বুঝি। তো প্রথম আসো 1 নম্বর নিয়মটা। ধরো এ একটা রাশি এবং বি একটা রাশি, এই দুইটা রাশি সমান সমান, সমান চিহ্ন দিয়ে লিখছি। এর মানে হচ্ছে এ ও বি দুইটি রাশি সমজাতীয়, অর্থাৎ এদের মাত্রাও একক সেম, অর্থাৎ এদের মাত্রা ও এককটা সেম। ঠিক আছে, মানে এরকম আমি কখনো লিখতে পারবো না। ধরো যে 2 নিউটন সমান সমান 2 সেকেন্ড, তুমি বলবা যে ভাই নিউটন 2 সেকেন্ড মান 2, ওই পাশেও 2, এটা লেখা যাবে না, এটা ভুল, এটা লেখা যাবে না, এটা ভুল। কেন? এটা নিউটন বল, আর 2 সেকেন্ড এটা সময়। বল কোনোদিন সময়ের সমান সমান হয়, দুটো ভিন্ন ভিন্ন রাশি। আমি কখনো ইকুয়াল দিয়ে লিখতে পারবো না। দুইটা গরু কখনো দুইটা ছাগলের সমান হবে না, বুঝছো? গরু এক জাতীয়, ছাগল এক জাতীয়। তাহলে এরকম রাশির ক্ষেত্র তাই, বল এক জাতীয় রাশি, সময় একটা অন্য জাতীয় রাশি। এই দুইটাকে আমি কখনো ইকুয়াল দিয়ে লিখতে পারবো না। যদি আমি ইকুয়াল দিয়ে লিখি, তার মানে অবশ্যই দুই পাশের মাত্রা, দুই পাশের রাশি দুইটা সমজাতীয় হতে হবে, অর্থাৎ তাদের মাত্রা একক সেম থাকতে হবে। ঠিক ক্লিয়ার? আমি কখনো লিখতে পারবো না 3 মিনিট সমান সমান 3 কেজি, এটা কখনো আমি লিখতে পারবো না, এটা ভুল। ক্লিয়ার? তাহলে সমান চিহ্ন দিয়ে যখন আমি লিখবো, তখন সমান চিহ্নের ডান পাশে বাম পাশে একই জাতীয় রাশি হতে হবে। কি ক্লিয়ার? তাহলে এবার আসো নেক্সট 2 নম্বর। ধরো এ একটা রাশি, সেটা সমান সমান বি প্লাস সি, তাহলে বি আর সি যোগ আকারে আছে। তাহলে প্রথমে 1 নম্বরের নিয়ম অনুযায়ী যদি বলি, তাহলে এ ও বি প্লাস সি এরা সমজাতীয়, এস এরা সমজাতীয়, তার মানে এদের মাত্রা একক সেম। ইভেন তার মধ্যে বি ও সি ও সমজাতীয়, বি এবং সি সমজাতীয়। তার মানে কি দাঁড়াইলো? এ বি সি তিনটাই সমজাতীয় রাশি, তাই না? এ আর এইটা সমজাতীয় হইতে হবে, না হলে সমান চিহ্ন দিয়ে লিখতে পারবো না। আবার সমজাতীয় না হলে যোগ করা যাবে না, যেমন তুমি কখনো এটা করতে পারবে না। দেখি এটা, এই যোগটা তুমি আমাকে পারলে করে দাও, দেখি করে দিতে পারলে তোমাকে 10 টাকা দিব। 2 নিউটন আর 2 সেকেন্ড যোগ করে দাও, নাও 3 নিউটন আর 2 সেকেন্ড, এটা যোগ করে দিতে পারলেই তোমাকে 10 টাকা দিব। পারবা? যোগ করতে পারবা? এটা যোগ করা যাবে না, এটা হবে না। বলের সাথে কখনো সময় যোগ হয় না,
2 নিউটন যোগ হইতে পারে, অথবা 2 সেকেন্ডের সাথে 3 সেকেন্ড যোগ হয়ে 3 সেকেন্ড 2 সেকেন্ড যোগ হয়ে 5 সেকেন্ড হইতে পারে, কিন্তু নিউটনের সাথে সেকেন্ড যোগ হইতে পারে না। ভিন্ন ভিন্ন জাতীয় রাশি কখনো যোগ করা যাবে না। বলো তুমি পারবা? আমি যদি তোমাকে বলি 3টা গরু আর 2টা ছাগল যোগ করে কয়টা গরু ছাগল? বলো, এটা হাস্যকর প্রশ্ন হয়ে যাবে না? তো এটা করা যায়। তাহলে সেম জাতীয় রাশি না হলে যোগও করা যায় না, বিয়োগও করা যায় না, যোগ বিয়োগ করা যায় না। কিন্তু আবার এটার আবার ভুল মিনিং করো না, আমি বলছি যোগ বিয়োগ করা যায় না, বাট গুণভাগ কিন্তু করা যায়। গুণভাগ করা যায়। কিভাবে গুণভাগ করা যায় দেখো, আমি তোমাকে চোখের সামনে উদাহরণ দেখাই দিই। F = ma, তারপরে W = Fs। দেখো তো, ভর এবং ত্বরণ দুটা ভিন্ন জাতীয় রাশি, গুণ হয়ে বল হয়েছে না? বল এবং সরণ দুইটা ভিন্ন জাতীয় রাশি, গুণ হয়ে কাজ হচ্ছে না? তাহলে দুটো ভিন্ন জাতীয় রাশি যোগ বিয়োগ করা যায় না, বাট গুণ করা যায়, গুণ ভাগ করা যায়। কথা কি বুঝছো? যোগ বিয়োগ করা যায় না, বাট গুণ ভাগ কিন্তু করা যায়, গুণ ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে এটা মাথায় রাখবা। ঠিক আছে, আর একটা জিনিস 3 নম্বর, সেটা হচ্ছে a = ধরো b/c+d। ঠিক আছে, ওই একই কথা, একই কথা। কি একই কথা? a ও b/c+d, এই পুরোটা a আর এটা, এরা সমজাতীয়, এরা সমজাতীয় হবে। এবং তার মধ্যে c আর d কে যোগ করা হয়েছে, তার মধ্যে c আর d কে যেহেতু যোগ করা হয়েছে, তার মানে c ও d নিজেরা সমজাতীয়, না হলে তো আমি যোগ করতে পারবো না। বুঝছো? c আর d যোগ করা হচ্ছে, তো এরা যদি সমজাতীয় না হয় যোগ করা যাবে? যাবে না। আবার সমান চিহ্নের এই পাশে a আর সমান চিহ্নের এই পাশে b/c+d, তাহলে a এর মাত্রা রাশি একক যা হবে, এই পাশে b/c+d এরও মাত্রা একক তাই হবে, এটাও সেম জাতীয় রাশি হবে। ঠিক ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে এই 3টা নিয়ম আমরা বুঝলাম কিনা বলো? সেম জাতীয় রাশি না হলে যোগ বিয়োগ করা যাবে না। ঠিক আছে, কি ক্লিয়ার? তাহলে এবার চলো এই নিয়মগুলা আমরা একটু দেখি তো, এই নিয়মের একটু অ্যাপ্লিকেশন আমরা একটু বুঝি তো। ধরো 1 নম্বর একটা ম্যাথ তোমাকে দেওয়া হইল, বলা হচ্ছে বেগ, বেগ v = বড় হাতের a + bt। ঠিক আছে, এটা একটা সূত্র দিয়ে তোমাকে দিল, দিয়ে তোমাকে বলে দিচ্ছে যে t হচ্ছে সময়, তোমাকে বলে দিল যে t হচ্ছে সময়। তাহলে a ও b এর মাত্রা নির্ণয় করো, a ও b এর মাত্রা নির্ণয় করো। v = a + bt, t হচ্ছে সময়, তাহলে a আর b এর মাত্রা নির্ণয় করো। আর আসো দেখি বুঝি, বোর্ডে দেখো, v হচ্ছে বেগ, তাই না? তাহলে বেগ = a + bt, তাহলে এই যে b আর t গুণফল একসাথে একটা রাশি, a এরা দুইজন যোগ হচ্ছে, তাহলে b আর t গুণফল হয়ে একসাথে যা হবে, এও সেই একই জাতীয় রাশি হবে, না হলে যোগ করা যাবে না। আবার যোগ করে পাচ্ছি